9 অক্টোবর 2024। আজ আমাদের মল্লিক পরিবারের মাতৃ আরাধনার শতবর্ষ হল। আমরা শ্রীধরের ও মা দুর্গার কৃপায় বর্তমান যুগেও 6টা বাড়িতে 6টি প্রজন্ম একসাথে আছি। রবি ঠাকুরের কথায় বলা যেতে পারে, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। আমরা জমিদার না হতে পারি, তবে আমরা অনেক রাজা মহারাজার থেকেও ধনী। আমাদের ঐশ্বর্য, আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস, আমাদের একতা। আপনাদের আর সময় নষ্ট না করে আমাদের পুজোর শতবার্ষিকী উপলক্ষে এক ক্ষুদ্র নিবেদন, ফিরে দেখা। ভুল ত্রুটি দয়া করে মার্জনা করবেন। মল্লিক বাড়ি ভবানীপুরে বিখ্যাত পরিবার। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমায় জুড়বে না তার বাড়ি। একই বাড়ির ছাদের তলায় 200 জনের বাস। কেউ বা উকিল, কেউ ডাক্তার, কেউ অডিটর, কেউ অ্যাক্টর। এই পরিবারে আরো আছে যে জজ ও ব্যারিস্টার। ভবানীপুরের মল্লিক বাড়ি বিখ্যাত পরিবার। স্বনাম ধন্য ইন্দু মাধব মল্লিক যার নাম, তিনিও ছিলেন এ পরিবারের কৃতি এক সন্তান। ইকমিকের আবিষ্কারক বিশ্বজোড়া নাম। রূপনারায়ণ পূর্বপুরুষ শ্রীখণ্ডের নিবাস। রামহরি ও শ্রীহরি গুপ্তিপাড়ায় বাস। চন্দ্রকান্ত রাধা গোবিন্দ ইহাদের পরে স্থাপিত হইল গৃহ ভবানীপুরে। রাধা গোবিন্দের 7 পুত্র, 7টি হীরা মানিক। বংশের মান শ্রীবৃদ্ধিতে নিয়ত সৈনিক। নীল, ললিত, ইন্দু, অমিয়, প্রিয়, সুশীল, সুরেন, সবাই এরা মাধব ছিলেন নিজ নিজ। ভবানীপুরের বাড়ি ছিল সদা প্রাণময়। গান বাজনা, রঙ্গ নাটক, নৃত্য সেটা হয়। ইহা ছাড়া খেলাধুলা ছিল নিয়মিত। অশোক মেমোরিয়াল ক্লাব হইল স্থাপিত। আউটিং, স্কাউটিং, বলিয়ার পথ। বরেন বসুর নাম সর্বজনজ্ঞাত। পূজার সময় নতুন দাদা পাটনা থেকে আসা ও পূজার কদিন অনুষ্ঠানে সূচি নিয়ে বসা। থিয়েটারের কোন পাঠটা কাকে দিলে হয়, নিমন্ত্রিতের লিস্টটা যেন আপ টু ডেট হয়। ছোট দাদুর ব্যস্ততা ও পূজার আয়োজন। বিধি নিয়ম মেনে চলা পূজার প্রয়োজন। মন্ত্রোচ্চারণ করতে গিয়ে যদি ভুল হয়, ছোট দাদুর নজর কিন্তু এড়িয়ে যাবার নয়। এক ধমকে বুঝিয়ে দিতেন আসল উচ্চারণ, তা সে যত বড় পণ্ডিত বা পুরোহিত। মনে পড়ে বাবা, জ্যাঠা, কাকা, দাদা যারা বইয়েছিলেন প্রাণের জোয়ার ও আনন্দ ধারা। আজকে তারা আর এক দেশে, নাম জানি না তার। মল্লিক বাড়ি ভবানীপুরের বিখ্যাত পরিবার। আপন পরের ভেদ ছিল না, সবাই ছিল আপন। সাদামাটা ভাবে সবাই কাটিয়ে গেছেন জীবন। আজকে তারা আর এক দেশে, নাম জানি না তার। মল্লিক বাড়ি ভবানীপুরের বিখ্যাত পরিবার। প্রার্থনা তাই শ্রীধরের, প্রার্থনা মা দুর্গাকে। মল্লিক বাড়ি সদাই যেন মল্লিক বাড়ি। ভবানীপুরের মল্লিকরা ধন্বন্তরী গোত্রের চৈতন্যদেবের সমসাময়িক হরিহর খাঁ বংশ থেকে এসেছে। এদের এক পূর্বপুরুষ রূপনারায়ণ মল্লিক 8শ শতাব্দীর গোড়ার দিকে শ্রীখণ্ডে বাস করতেন। তাহার 2 ছেলে, রামহরি ও শ্রীহরি। রামহরি গরিফায় বিবাহ করেন এবং সেই সূত্রে গরিফাবাসী হন। শ্রীহরি গুপ্তিপাড়ায় মজুমদার বংশে বিবাহ করেন এবং সেখানে বসবাস করেন। শ্রীহরির 4 ছেলের মধ্যে একমাত্র ঈশ্বরচন্দ্রের সন্তানাদি ছিল। ঈশ্বরচন্দ্র মোক্তারি করতেন এবং সেই উপলক্ষে কলিকাতার মসজিদ বাড়ি স্ট্রিটে বাড়ি করে থাকতেন। ঈশ্বরচন্দ্রের দ্বিতীয় পুত্র চন্দ্রকান্তের 3টে বিয়ে। প্রথম
ত্রিবেণীর দুর্জয় দাস বংশে। নিঃসন্তান পত্নী বিয়োগের পর উনি গরিফায় দুর্জয় দাস কন্যা শ্রীমতী দেবীকে বিবাহ করেন এবং এক পুত্র ও এক কন্যা লাভ করেন। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তিনি গণপতি বংশে রাইমণি দেবীকে বিবাহ করেন এবং আরও এক পুত্র ও কন্যা লাভ করেন। চন্দ্রকান্ত পোস্টমাস্টার ছিলেন এবং 1881 21শে মার্চ 75 বছর বয়সে পরলোক গমন করেন। চন্দ্রকান্তের প্রথম পুত্র রাধা গোবিন্দ আমাদপুরের দুহিসেন বংশের রাধারমন চৌধুরীর কন্যা প্রসিদ্ধ মহেশচন্দ্র চৌধুরীর ভগিনী কালী কামিনী দেবীকে বিবাহ করেন এবং কলকাতার ভবানীপুর অঞ্চলে বসবাস আরম্ভ করেন। রাধা গোবিন্দ হুগলি কলেজের কৃতী ছাত্র ও সিনিয়র স্কলার ছিলেন এবং বৃত্তি পেয়েছিলেন। কর্মজীবনে আগ্রা ব্যাংক ও হাইকোর্টের লিগ্যাল রিমেম্ব্রান্সের অফিসে কাজ করেন। বিদ্যাশিক্ষার সঙ্গে জড়িত ছিলেন। ভবানীপুর সাউথ সাবারবান স্কুলে বহুকাল সেক্রেটারি থাকাকালীন বহু উন্নতি সাধন করেন। তার 7 পুত্র ও 3 কন্যা। 1916 13ই মার্চ 84 বছর বয়সে তার মৃত্যু হয়। রাধা গোবিন্দের জ্যেষ্ঠ পুত্র নীলমাধব 1857 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1921-এর 25শে সেপ্টেম্বর 64 বছর বয়সে দেহরক্ষা করেন। বিএ পড়ে তিনি পোস্টাল অ্যাকাউন্টসে কাজ করতেন। রায়জামনা নিবাসী সারদা রায়ের কন্যা হেমপ্রভাকে বিবাহ করেন। ইহার 3 পুত্র ও 3 কন্যা। রাধা গোবিন্দের দ্বিতীয় পুত্র ললিত মাধবের জন্ম 1859-এ। এফএ অবধি পড়ে কন্ট্রাক্টরি করেন। বিবাহ গরিফায় কেশবচন্দ্র রায়ের কন্যা কুমুদিনীর সহিত। 1946-এ 87 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় ইহার মৃত্যু হয়। রাধা গোবিন্দের তৃতীয় পুত্র ইন্দু মাধব 1869-এ জন্মগ্রহণ করেন এবং 1912-তে মাত্র 43 বছর বয়সে পরলোক গমন করেন। ইনি অতিশয় মেধাবী ছিলেন এবং 4টি বিষয়ে এমএ হন। এছাড়াও তিনি বিএল ও এমডি হন এবং ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেন। ইনি ইকমিক কুকারের আবিষ্কর্তা। 1905-এ বিলেত ও পরে চীন ভ্রমণ করে অতি সুন্দর 2টি বই লেখেন। চিকিৎসক রূপেও ইনি বিখ্যাত ছিলেন। পিন্ডিরার যোগেন্দ্রনাথ রায়ের কন্যা ইন্দুমতির সঙ্গে এর বিবাহ হয়। এনার 7 পুত্র ও 3 কন্যা। রাধা গোবিন্দের চতুর্থ পুত্র প্রিয় মাধব 1871-এ জন্মগ্রহণ করেন। স্কুলের পরীক্ষার পর ইনি চাকরি আরম্ভ করেন। বহু সুধীজনের সঙ্গে এর পরিচয় ছিল এবং সেই প্রথম যুগে ইনি ইন্স্যুরেন্সের এক বিখ্যাত এজেন্ট ছিলেন। বিবাহ রায়জামনার মহেন্দ্রনাথ রায়ের কন্যা চারুশীলার সাথে। চারুশীলা অতিশয় বিদুষী ছিলেন এবং কবিতা বেহুলা নামে একটি গ্রন্থ রচনা করেন। প্রিয় মাধবের 2 কন্যা ও 2 পুত্র। 65 বছর বয়সে 1936-এ এর মৃত্যু হয়। রাধা গোবিন্দের পঞ্চম পুত্র অমিয় মাধব 1874-এ জন্মগ্রহণ করেন। মেডিকেল কলেজের কৃতী এমবি। ত্রিপুরার রাজ চিকিৎসক ছিলেন। পরে হোমিওপ্যাথি গ্রহণ করে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ হোমিওপ্যাথি চিকিৎসক রূপে খ্যাতি লাভ করেন। বিবাহ শ্যামবাজারের মতিলাল গুপ্তের কন্যা নির্মলার সহিত। 1936-এ পরলোক গমন করেন। ইহার 3 কন্যা ও 1 পুত্র। রাধা গোবিন্দের ষষ্ঠ পুত্র সুশীল মাধব 1876-এ জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছিলেন। এমএ ও বিএল পাশের পর ইনি কিছুদিন অধ্যাপনা করেন অ্যালবার্ট কলেজ ও মেট্রোপলিটন কলেজে। পরে ওকালতি আরম্ভ করেন, প্রথমে আলিপুরে, পরে কলিকাতা হাইকোর্ট ও পাটনা হাইকোর্ট হবার পর সেখানে শ্রেষ্ঠ অ্যাডভোকেট রূপে পরিচিত হন। বিবাহ গুপ্তিপাড়ার
রাজেন্দ্র নারায়ণের কন্যা ইন্দুরেখার সহিত। ইহার 6 পুত্র ও 3 কন্যা। মৃত্যু 1942-এ। রাধাগোবিন্দের 7ম পুত্র সুরেন্দ্র মাধবের জন্ম 1879-তে। অতিশয় মেধাবী ছাত্র এবং বরাবর স্কলারশিপ পেয়ে যান। এমএতে পদার্থবিদ্যায় প্রথম ও অঙ্কে শাস্ত্রে দ্বিতীয় হন। পরে বিএল পাশ করে ওকালতি আরম্ভ করেন, প্রথমে আলিপুরে, পরে হাইকোর্টে। ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ট্রাইব্যুনালে এক শ্রেষ্ঠ অ্যাডভোকেট ছিলেন। বিবাহ জোড়াসাঁকোর নন্দলাল গুপ্তের কন্যা রেণুকার সাথে। 1961-তে 82 বছর বয়সে পরলোক গমন করেন। ইহার 8 পুত্র আর 2 কন্যা। বহুদিন ইনি মল্লিক বাড়ির স্তম্ভ স্বরূপ ছিলেন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জননী বদনা অজরায় অতুলা, জননী বদনা অজরায় অতুলা, বহু বদধারিণী, ত্রিভুবনধারিণী, জাগো মা, সরলময়ী, চন্দ্রিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো আসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীতে মৃন্ময়ীতে আবাহন। আজ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী জীবন্দিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। The idol of Durga Thakur is being made in this courtyard for the past 100 years by the same family of craftsmen, one of whose interviews was taken 20 years back, in which he talks about Surendra Madhav Mullik and his behavior of being extremely particular with everything related to Durga Pujo. He would inspect the entire idol and make sure that even the back of it was completely painted and adorned
with the necessary clothes and jewelry. তোমরা ঠাকুরের সামনে থাকো, পিছন যদি ঠিক না হলো, আরে তোমার পেছন পেছন পুরো দেখতে তখন ঠিক করে, এখন বোধহয় হয় না। হয় হ্যাঁ, পিছন পিছন সব পেছন প্লেন রং পর্যন্ত তার নিয়ে এসেছে ওগুলো সকালবেলা উনি আসতেন রোজ সকালে পুজো করার পর উপরে পুজো টুজো করে ছেলে বলে চায়ের কথা বলে নিয়ে এসেছে। হ্যাঁ, নিচে নেবে মাকে নমস্কার করে তারপর উপরে খেয়ে দিয়ে তারপর এসো না তুমি দেখছো কিন্তু অনেক বছর আগে তখন সবে আমি শুরু করে দিতাম, যার জন্য আমার 40-50 বছর আগের কথা বলছি। একবার তোর সপ্তমীর দিন ঠাকুর সাজানো হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, আর তখন সাজাতো ওই গুইরাম মালাকার, ওর লোক পাঠিয়ে দিত সাজ নিয়ে, সেই সাজিয়ে আর কোটুলি গুইরাম নাম করা সাজের দোকান। হ্যাঁ, তো সেই সাজাতো, সে লোক পাঠিয়ে দিয়েছে, দেয় সাজও পাঠিয়ে দেয়। আবার কাকা সাজাতো, আমি শুনেছিলাম কেষ্টু কাকা সাজাতো। পর তার সঙ্গে যেহেতু আমাদের টাইমে, হ্যাঁ, তারপরে হয়তো গুইরাম সাজিয়ে দিয়ে, লোক সাজিয়ে দিয়ে চলে গেল, তারপরে হয়তো যেখানে এখানটা এই সেখানটা তাই করে সাজানো হয়ে গেছে। সপ্তমীর দিন সকালবেলা এসে দেখেছে আমি কি কার্তিক গণেশের পিঠ ফাঁকা, মানে রং পর্যন্ত দেয়, আর সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে উঠে গেছে আমার বসে বাড়ি কোটুল গিয়ে ডেকে এনেছে, এনে বলছে দেখো কি হয়, কি করেছো তুমি, তোমার পিঠে কি এরকম অপরিষ্কার না রং নেই, তুই বলো তোমার গায়ের সামনে রংটা দেখো, আর তোমার পিঠের রংটা কি এক না দুই। সেই বছরই উনি বললো যে আমার আর দরকার নেই, তোদের বাবা মারা যাওয়ার পর 2 বছর উনি এই ছেলে থেকে এখানে করছি। তো আমি তখন কত হবে, এই 12-14 বছর বয়স, তখন থেকে করছি। 12-14 বছর বয়স থেকে? হ্যাঁ, 40 সালে বোধ হয়, 40 সালে বোধ হয়, 40 না 45, তখন হচ্ছে তোমার স্বাধীনতার সময় নাকি রাইটের পর। সব পুজো হয়, ভেতরে আরেকটা দালান আছে, সেখানে অন্নপূর্ণা পুজো হয়। সেই অন্নপূর্ণা পুজো কিন্তু দুর্গা পুজোরও আগে শুরু হয়েছে। ছেলেবেলায় হাতে অফুরন্ত সময় ছিল, যবে থেকে খড় বাঁধা হতো, মাটি দেওয়া হতো, রং দেওয়া হতো, ঠাকুরকে শাড়ি পরানো হতো, মুকুট লাগানো হতো, চোখ আঁকা হতো, সমস্ত কিছুই কিন্তু আমরা দেখতাম। জন্মাষ্টমীর সময় থেকে কাঠামো পুজো হয়, তারপরে আস্তে আস্তে ঠাকুর গড়া শুরু হয়, খড় লাগে, কাঠ লাগে, করতে করতে আস্তে আস্তে এইখানেই তৈরি হয়। এইখানে আর আমাদের যারা করেন তারা বংশানুক্রমেই আমাদের ঠাকুর করে যাচ্ছেন। ছেলেবেলা ছিল তো যখন ঠাকুর গড়া হতো, মাটি নিয়ে ছোড়াছড়ি করে খেলাধুলো করতাম, এটা করতাম। বাচ্চারা এখানে নাচতো, আমরাও নাচতাম ছেলেবেলায়। নবমীর দিন থিয়েটার হতো, নবমীর দিন থিয়েটার এইখানে হলো, বাড়ি থেকে ঘর থেকে সব চৌকিগুলো পাতা হতো, চৌকিগুলো নামিয়ে আনা হতো, পুরনো শাড়ি, পুরনো ধুতি, পুরনো শতরঞ্চি দিয়ে ওই কার্টুন পর্দা তৈরি করা হতো। সে একটা অপুরন্ত আনন্দের দিন ছিল। অভিনয়ের হাতে খড়ি হলো আমার বাবার লেখা কবির লড়াই দিয়ে। তখন আমার বয়স হয়তো 7-8 বছর বয়স হবে। সেই অভিনয়ের হাতে খড়ি এই দুর্গা দালান। বড় হয়ে গিয়ে থিয়েটারটা ঠিক থাকতো, এবং পুজো যেভাবে চলে আসছে ঠিক একই রকমভাবে পুজো চলে আসছে, আমি কোনো তফাৎ দেখিনি। আমার যখন 5-7 বছর বয়স, তখনও যা মায়ের মূর্তি দেখতাম, যেরকম বাড়ির পরিবেশ দেখতাম, লোকজনের আনাগোনা, গল্প আড্ডা, মেয়েরা, মায়েরা, খুড়িমারা, জেঠিমারা, দিদিরা, বৌদিরা, এদের হলো তারা হলো বাড়ির পুজোর ব্যাপারটা তারা সামনে নিতেন। বাইরের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো ছেলেরা সামনে নিত। ছেলেবেলায় যা দেখতাম আজও ঠিক একই জিনিস দেখছি, কিছুমাত্র তফাৎ নেই। এখানে এসে দেখলাম, আর দেখে সত্যি মানে প্রচন্ডভাবে এনজয় করেছি। আর একসাথে এমন তো মানে বুঝতে পারি না কে নিজের আর কে জ্ঞাতি, সবাই আমরা এক।
তো এখান থেকে ঠাকুর যান আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায়। আমি ছেলেবেলায় যখন ছিলাম আমি দেখতাম আমার ঠাকুরদাকে, আমার পিসিমাকে হাওয়া করে কাঁদতে দেখতাম যখন ঠাকুর ভাসান হচ্ছে। বাড়ির মেয়ে চলে গেলে যেরকম হয়, তো সেরকমভাবে আমি দেখতাম আমার বয়স্ক পিসিমা, ঠাকুমা, ঠাকুরদা এদের হাওয়া করে কাঁদতে দেখতাম। তো আজ এখান থেকে যায় কাঁধে করে ঠাকুর যায়, ঠাকুর ভাসানো হয় কাঁধে করে আমাদের, এবং আমরাও শুধু গত বছর বোধ হয় নাচিনি, তাছাড়া অল থ্রু জবে থেকে ছেলেবেলা থেকে ইয়ার বিফোর লাস্ট অব্দি আমি নাচতে এখান থেকে গেছিলাম গঙ্গাঘাটে আমাদের এখানে। পুজোর 100 বছর হচ্ছে, যাবার ইচ্ছে ছিল, যেতে পারলাম না, খুব খারাপ লাগছে। সবাইকে প্রণাম, যাদের প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। দুর্গাপুজোর জন্য শাহজাহানতে কুমোরটুলি যেতাম ছোট্টালুদার সঙ্গে। ছোট্টালুদার গাড়িতে আমি, ছোট্টালুদার দুটো কুড়ি থাকতো। কুড়িদের কাজ ছিল হচ্ছে গাড়ি ছাড়ার জন্য, কারণ ইনভেরিয়েবলি গাড়িগুলো খারাপ হয়ে যেত। আর চিতপুর রোডে আপ অ্যান্ড ডাউন চামড়ার মধ্যিখানে। আর অফিস টাইমে লোকগুলো কি গালাগালি তো উনি শুনতে পেতেন না, খালি মুখ খেয়ে ছেড়ে দেখতেন। জিজ্ঞেস করতেন ও কি বলছে রে, আমি কিছু বলতে পারতাম না। এবারে আজ 100 বছর দুর্গাপূজার উৎসব হচ্ছে, উৎসব শুরু হবে। আমার নাম জিতেন মল্লিক, 90 বছর বয়স, প্রবীণতম সদস্য মল্লিক পরিবারের ছোট। আমাদের এই পুজোর জন্যে সারা বছর আমরা সব ছোটরা অপেক্ষা করতাম, বছরের পর বছর ধরে, যে কবে পুজোটা আসবে। একটা ছোট্ট ঘটনা ঘটেছিল পুজোর সময়, তখন কত হবে 8-10 বছর বয়সে। আমরা সেই আরতির সময় দুর্গাপূজায় সব বাচ্চারা বসে নাচতাম, হাত তুলে নতুন জামা কাপড় পরে নাচতাম। সেই সময় আমার এক খুঁড়তো ভাই ধ্রুব নাম, সেও লম্বা ছিল, নাচতে নাচতে হঠাৎ পড়ে গেল অজ্ঞানের মতো হয়ে। সবাই চলে গেল, কী হলো, গেল রে, আমাদের দুর্গা পুজো হয়ে গেল রে। তারপরে দেখি আমার এক কাকা ডাক্তার, তিনি বললো, হাতটা তুলে কী দেখলো, মানে কিছু হয়নি। তারপর মুখে জল দিয়ে উঠেই বলে, নাচ লাগা, নাচ লাগা, নাচ লাগা। সেই ছোটো সেই ধ্রুব বলছি, নাচ লাগা, নাচ লাগা। আবার আমরা নাচ শুরু করলাম, ব্যাস। আমরা যখন ছোট ছিলাম, আমরা তো আসানসোলে থাকতাম। তো আসানসোলে পুজোর সময় যখন খুব ছোট ছিলাম, স্কুলের অত চাপ ছিল না, তখন আমরা পঞ্চমীর দিন থেকে একদম ভাইফোঁটা অবধি থাকতাম। আমরা 3 ভাই বোন আর মা। তো কেষ্ট দাদা প্রতি বছর আমাদের নিয়ে যেতে আসতেন। আমরা যখন, আমি প্রথম বলছি ছোটোবেলাটায়, তো কেষ্ট দাদা চলে যাবার পর ধ্রুব দাদা আসতো। তো সেই যে আমরা পঞ্চমীর দিন ট্রেনে করে কলকাতা যেতাম, এখনকার মতন তো আমাদের এত তখন বেড়াতে যাওয়া ছিল না। তো ওটা আমাদের একটা সারা বছরের খুব একটা আনন্দের যাওয়া ছিল। পুজোর সময় মামার বাড়ি পুজোতে। তো সেই আমরা পঞ্চমীর দিন চলে যেতাম কলকাতায়। গিয়ে তো ওইখানে পুজো বাড়িতে যেই গিয়ে আমরা ওখানে পৌঁছতাম, তখন থেকেই আমাদের আনন্দের দিনগুলো শুরু হয়ে যেত। আর ওখানে আমরা পৌঁছতেই তারু দিদি আমাদের পুরো চার্জে থাকতেন। ওখানে গিয়ে মা একদম আমাদের ছেড়ে দিত। মা যত এখানে মাকে সব রকম কাজ করতে হতো, আমাদের দেখতে হতো। কলকাতায় গিয়ে মা পুরো ছেড়ে দিত, আমরা সব তারু দিদির চার্জে থাকতাম। তো তারু দিদি আমাদের দেখতো, আর আমরা সারাদিন ধরে এদিক ওদিক নানা দিকে আমরা মজা করে ঘুরে বেড়াতাম। ওখানে আমার বন্ধুরা ছিল, আমার বয়সী যারা ছিল তখন, মহুয়া, মাইয়া, লুতাই, এদিকে এপি ছিল, আর প্রভাস মামার বাড়িতে বুড়িক্য ছিল, মিতা ছিল। তো আমরা সবাই মিলে আমরা খুব কিন্তু মজা করে একসঙ্গে আড্ডা মারতাম, গল্প করতাম, ঘুরে বেড়াতাম। তো এই যে পুজোর সময় আমরা যখন মামার বাড়ি পৌঁছতাম, ওখানে ওই যে দালানের ওপর যে বড় ঘরটা,
ওটাতে তো আমার দাদু দিদিমার ঘর ছিল, তো দাদু দিদিমা খাটে শুতেন, আর আমরা 3 ভাই বোন আর মা, আমাদের মাটিতে ফরাস পেতে বিছানা হতো, আমরা সেইখানে আমরা শুতাম। আর একটা আলাদা করে পাশে শৈলী মাসির জন্য বিছানা হতো, যেন ছোঁয়াছুঁয়ি না হয়, কারণ শৈলী মাসি তো সব পুজোর কাজ করতেন, খুব আচার বিচার ছিল। তো একটা শৈলী মাসির বিছানা হতো, শৈলী মাসি আমাদের সঙ্গেই ওই পুজোর কদিন ওই ঘরে থাকতেন। তো এইখানে তো যেই ঢাক বাজতো সকালবেলায়, ষষ্ঠীর দিন তো হতোই, তারপর সপ্তমীর দিন কলা বউ চান, যেই ঢাক বাজতো আমরা একদম ঘুম চোখে দৌড়ে গিয়ে বারান্দায় গিয়ে পুজো দেখতাম। তো এরকম করে তো পুজোর কটা দিন খুব আনন্দের মধ্যে কাটতো। সেই ছোটোবেলায় নতুন নতুন জামা পরে সে কি আনন্দ। আর সবচেয়ে মজা হতো প্রসাদ, এই যে ফল প্রসাদটা তখন শৈলী মাসি দিতেন অন্নপূর্ণার দালানে, আর যত ছোটরা সব একদম শৈলী মাসিকে ছেঁকে ধরতাম। যেই বড় থালা করে নিয়ে শৈলী মাসি পুজোর পরে ভোগের পরে যে প্রসাদ নিয়ে ওইখানে আসতেন, বড় থালা নিয়ে শৈলী মাসি নিজে আসতেন, ওটা পুরো ওনার ডিপার্টমেন্ট ছিল। আর আমরা ছোটরা সব ছেঁকে ধরতাম যে যে প্রসাদ দাও করে সব চেঁচাতো। আর তার মধ্যে আবার শৈলী মাসি আমাদের তো ভালো করে চিনতেন, কারণ আমরা একসঙ্গে শুতাম এক ঘরে। আবার একটু মুখটা দেখে বলতেন, ও তুই মায়ার মেয়ে, বলে আমাদের 2টো নাড়ু পেতাম। যদি কোনো দিন 2টো পেতাম, কোনো দিন একটা পেতাম, কিন্তু মায়ার মেয়ে বলে একটা স্পেশাল মজা কিন্তু আমরা মানে স্পেশাল খাতির শৈলী মাসির কাছে পেতাম। ভীষণ স্ট্রিক্ট ছিলেন, প্রসাদ দেওয়ার ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, কিন্তু সেইটুকু তার মধ্যেও ওইটুকু একটা ভীষণ বড় পাওয়া ছিল। তো এরকম করে তো পুজোটা কাটতো। তারপরে আমরা ভাসানে সবাই যেতাম একসঙ্গে হেঁটে, কারুর চার্জে আমাদের মা দিয়ে দিত, তো আমরা যেতাম হেঁটে হেঁটে পুজো বিসর্জনে যেতাম। আর মোংলা মামার বাড়িতেও ওখানে বকাদি আমাদের খুব ভালোবাসতেন। তো সব জায়গায় এরকম করে আমরা ঘুরে বেড়াতাম। তো মোংলা মামা মাকে এত ভালোবাসতেন, বাড়িতে কিছু ভালো রান্না হলে মোংলা মামা একটা বাটি করে নিয়ে চলে আসছেন, এই মায়া আমাদের কোনো পাত্তা দিতেন না। কিন্তু আমার মাকে এসে বাড়িতে যেটা ভালো তরকারি হতো প্রায় রোজই কিছু না কিছু নিয়ে এসে মোংলা মামা বাটি করে, তখন তো মোংলা মামারা এই বাড়িতে থাকতেন না, তখন অন্নপূর্ণার দালানের ওপর ওই বাড়িতে থাকতেন, তো সেখান থেকে নিয়ে আসতেন। তো আমরা দেখতাম যে আসানসোলের বাড়িতে মা, তো এখানে মাকে সবাইকে দেখতে হয়, এমনি বাড়িতে লোকজন ছিল কাজের ঠিকই, কিন্তু আমার দাদুকে ঠাকুমাকে সবাইকে দেখাশোনা করা মার কাজ। আর কলকাতায় গিয়ে দেখতাম মার একেবারে টোটালি মানে পুরো রোল চেঞ্জ। ওখানে মা বিছানায় বসে থাকতো আর মাকে এনে সবাই দিত এটা ওটা, দেবু মামা এসে দিচ্ছে, মোংলা মামা এসে দিচ্ছে, আর মা বিছানায় বসে বসে খেত। আমাদের কাছে না এটা একটা খুব আশ্চর্য লাগতো যে এই মার কীরকম মানে মামার বাড়িতে এসে কী রোল চেঞ্জ আছে। তো আর এটা তারপর প্রভাস মামার বাড়িতে যেতাম, অনেকটা সময় ওখানেও কাটাতাম। আর প্রভাস মামার বাড়িতে তো ওটা তো একটা ধর্মশালা ছিল, ওখানে যে কত লোক আসতেন যেতেন, ওখানে তো সব দাদা দিদিরা তো ছিলই, কিন্তু তাছাড়াও অনেকে ওই বাড়িতে আসা যাওয়া খুব ছিল প্রভাস মামার বাড়িতে। তো সেটাও একটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় এক্সপিরিয়েন্স। তো এই ভবানীপুরে আমাদের মল্লিক বাড়ি স্থাপন কে করে, কি করে হয়? যতদূর শুনেছি 1924 সালে সুরেন্দ্র মাধব মল্লিক এই পুজোটা চালু করেন। উনি খুব মানে পুজো আচ্ছা নিয়ে ভালোবাসতেন, অন্য দাদুদের মতন ছিলেন না, এবং ওই জন্যেই ওইভাবে দালান টালান তৈরি করা হয়েছিল এবং পুজো শুরু হয়েছিল 100 বছর প্রায় আগে। তো সেইটাই থেকেই চলছে সমানে। মল্লিক বাড়িটা কে বানিয়েছিলেন প্রথমত? মল্লিক বাড়িটা তো একটা বাড়ি না, অনেকগুলো বাড়ি, ফুটপাতে আছে, বলরাম বোস লেনে আছে, সব কিছু পরপর। প্রথম যতদূর আমরা জানি বলরাম বোস লেনে 9 বি বলরাম বোস লেনে পুরনো আমাদের ডকুমেন্টে যা পেয়েছি, এসে আমাদের ওই গুপ্তিপাড়া দেশ থেকে এসে ওইখানে আরম্ভ করেছিল থাকতে। তারপরে বাড়তে বাড়তে তখন মোহিনীমোহন রোড বলে কোনো রাস্তা ছিল না, অনেক পরে 1920 সালে নাকি মোহিনীমোহন রোড ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তৈরি করে। তার আগে অবধি মোহিনীমোহন রোড বলে কোনো রাস্তা ছিল না,
কিন্তু বলরাম বোস ফার্স্ট লেনটা বহু পুরনো, সেটা এরকম মেকে টেকে গেছে। আচ্ছা, তাহলে রাধা গোবিন্দ মল্লিক কে ছিলেন? আমার দাদুর বাবা। দাদুর বাবা। তো তিনি তার ছেলেবেলার কোনো গল্প? না, আমার অন্তত জানা নেই। উনি কলকাতায় এসেছিলেন কোনো কাজ নিয়ে, মানে চাকরি নিয়ে রাধা। তারপরে তো তার 7 ছেলে ছিল, প্রত্যেকেই খুব ভালো ছিল আর কি, মানে লেখাপড়াতে করে। আর সুরেন্দ্র মাধব মল্লিক ছিলেন তার কনিষ্ঠ পুত্র, রাধা গোবিন্দ মল্লিকের কনিষ্ঠ পুত্র। আমার দাদুরা সব 7 জনের মধ্যে একজন ছিলেন। এবং তখন থেকেই মল্লিক বাড়ি ব্যাপারটা সেই তখন থেকেই শুরু হয়। এবং এই পুজো ব্যাপারটা, দুর্গা পুজো বা যে কোনো পুজো, সুরেন্দ্র মাধব মল্লিকই করেছিলেন। কেন উনি নিজে খুব ঠাকুর ভক্ত ছিলেন, সারাদিন পুজো আচ্ছা নিয়ে কোর্টে প্র্যাকটিস করতেন ভালোই, তাছাড়াও পুজো আচ্ছা নিয়ে। এবং সেইভাবে উনি দালানটা তৈরি করেন, ঠাকুর দালান, উঠোন, যেগুলো একটা পুজো বাড়িতে থাকে, করে পুজো শুরু করেন 1924 সাল থেকে। সেই থেকেই 100 বছর হতে চলছে এই পুজো। আচ্ছা, তাহলে তোমাদের যে ছেলেবেলার দিন আর এখনকার দিন, তার মধ্যে সবচেয়ে বড় একটা পার্থক্য কি দেখা যাচ্ছে দুর্গা পুজো? আমরা ছোটবেলায় একটুখানি পুজো আসছে এটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। পুজো আসছে, আর 21 দিন, আর 20 দিন, আর 19 দিন এই করতাম। দ্যাট ওয়াজ দ্য ভেরি বিগ এক্সাইটমেন্ট। তখন এত টিভি ছিল না, আমাদের কাছে পুজোটা সারা বছর গুনতাম যে দারুণভাবে মানে এনজয় করবো। ছোটো বয়সে করেওছি প্রচণ্ডভাবে। ইয়েতে ওই খাওয়া দাওয়া একসঙ্গে হবে, হই হুল্লোড়, বাজনা, এবং বাজনার তালে আমরা একটু নিজেরাও নাচতে শুরু করতাম। বাজনা বাজলেই এত এক্সাইটেড হয়ে যেতাম, এই ব্যাপার আর কি। সেই থেকেই চলছে। আচ্ছা, ছোটবেলায় এমন কোনো মেমোরেবল গল্প মনে আছে পুজোর সময়? পুজোর সময় অনেক গল্পই ব্যাপার আছে। দুর্গা পুজো মানে আঙুল গুনতাম, আর এতদিন করে যখন আসতো প্রচণ্ড এক্সাইটেড হয়ে সারাদিন দালানেই বসে থাকতাম। এবং আমাদের দালানেই ঠাকুর গড়া হতো 1 মাস 1.5 মাস আগের থেকে, মানে জন্মাষ্টমীর পরের দিন থেকে। জন্মাষ্টমীর দিন কাঠ পুজো হতো, তারপরের দিন মানে কাঠামো পুজো হতো, তারপরের দিন থেকে ঠাকুর গড়ানো আমরা সারাদিন দালানে বসে বসে দেখতাম কী করে ঠাকুর করছে, মাটি দিচ্ছে, খড় দিচ্ছে ইত্যাদি। প্রচণ্ড ইন্টারেস্ট ছিল এইসব দেখা, এবং ওইখানে সময় কাটাতাম। তো তোমার ছেলেবেলার দিনে পুজোর সময়কার কোনো একটা মজার ইনসিডেন্ট? পুজোর সময় মানে যে জবে থেকে খড় বাঁধা হতো, মাটি দেওয়া হতো, তবে থেকে আমরা এখানে লাফালাফি করতাম আমরা সমস্ত ভাই বোনেরা। আর তখন বাড়ি ভর্তি গিজগিজ করছে ভাই বোনেরা, অসংখ্য ভাই। সেইটা নিয়ে আমাদের আবার হতো মাটি নিয়ে ছোড়াছুড়ি হতো, এই ওকে মাটি দিয়ে মারছে, একে মাটি দিয়ে মারছে, ওকে দিয়ে মাটি মারছে, এই মাটি মারছে, সেই সব ব্যাপার। তো এইসব পুজোর মধ্যে এই দিক দিয়ে যে অন্নপূর্ণা দালানে যাওয়া যায় না, এই প্যাসেজের মাথায় না একটা ছোটো মতো পায়রাদের একটা জায়গা ছিল, পায়রাদের। তুমি দেখলাম পায়রা ডিম করেছে, সেই পায়রার ডিমটা নাম গেছে, সেই পায়রার ডিম আমরা ওখানে 1-2 পায়রার ডিম পেয়েছিলাম। তো পায়রার ডিম আমরা নিজেদের সব রান্না যা হয় জলে ফুটে ফুটে ওইসব খাওয়াটা হবে। তারপর যে কোনো কারণে হলো ওই পায়রা, একটা পায়রা কীভাবে মারা গেছিলো আমি জানি। দীপুদা যে এতদিন 60 বছর ধরে আমেরিকায় ডাকতে আসে, আমরা তখন সব ছোটো, তো সেই পায়রাকে আমরা হড়হড়ি করে তোমাদের গ্যারেজে নিয়ে গেছিলাম, হড়হড়ি উদ্দীপন করে পায়রাকে নিয়ে গ্যারেজে নিয়ে গিয়ে সেই পায়রাকে ছেড়ে দেওয়া, খবর দেওয়া হলো। এসব মানে বিভৎস দিন। তারপরে কী হতো, বৃষ্টি যদি হয় কোনো কারণে পুজোর যদি হয়, অন্য কোনো কারণে নর্দমা থেকে আমরা কাপড় জামা দিয়ে বন্ধ করে দিতাম। বৃষ্টির জলটা করে চলেই হতো, ঘষে আমরা সাঁতার কাটতাম। সেটা খেলা ছিল আমাদের হেড খাঁদা, ওরে বাপরে বাপ। তো ওই বৃষ্টির জলে সাঁতার মানে জলই নেই, প্রায় বুক দিয়ে মাটি থেকে ঘষে যাওয়া, সেই নর্দমা দিয়ে নর্দমার জলটা আটকে রাখা হতো সেইটা। এইভাবে মজা করেছিল, নানা রকম মজার মধ্যে দিয়ে খেলাধুলো ছিল, ফুটবল ছিল, ক্রিকেট ছিল, বাড়িতে করছি। পুজোর সময় তো আনন্দের শেষ নেই, কারণ একটা ছুটি সকলকে এত আনন্দের ব্যাপার। আর পুজোটা টেরিফিক। আরেকটা প্রচণ্ড মজার ঘটনা বলি, সেটা দিয়ে শেষ করছি। সেটা হলো পুজোর সময় বাবা জামা এনেছে,
একই জামা আমার আর ডেয়াদা দুজন করে, আমার ঠিক ওপরের ভাই ডেয়াদা, এক থেকে 2 বছরের বড়, একই জামা দুজনের পছন্দ হয়ে গেছে। ওই একই জামা নিয়ে টানাটানি করছে, ও জামা রাখবো জামা, ও জামা রাখবো জামা, এই নিয়ে তো দুজনে জামাটা এই ঘরে জামা আছে, জামা ধরে টানটানি, আর দুজনকে চুল ধরে আছে, ও আমার চুল ধরে আছে, ওর চুল ধরে আছে, এমনি করে না এটা আমার ঝগড়াঝাটি হচ্ছে। ঠিক সেই সময় আমাদের ঘর থেকে না বাজনা দাম 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 এই হলো না, ওই মাথা ধরে চুল নিয়ে আমরা নাচতে শুরু করে দিচ্ছে, নাচছিল আর চুলও ধরা আছে, চুল ধরে নাচছিল দুজনের। অসম্ভব দিনগুলো মনে হয় মানে হারিয়ে গেল, অসাধারণ। বটুবাবু বা বটু ভট্টাচার্য এই বাড়িতে দীর্ঘকাল অত্যন্ত নিষ্ঠাভরে মায়ের পুজো করে এসেছেন, আর তারক ভট্টাচার্য আমাদের শ্রীধরের নিত্য সেবা করতেন। তখন মা, খুড়িমা, ঠাকুমারা মায়ের ভোগ রান্না করতেন। হাতে হাতে জোগাড় করা, কাটা বাছা, সে এক মহাযজ্ঞ চলত। নতুন বউদের দায়িত্ব থাকতো শাক সবজি কাটা আর বাটনা বাটার। সেই বিশাল কর্মকাণ্ডের প্রধানা হতেন সব থেকে যিনি বয়োজ্যেষ্ঠা, এখানে যেমন বড়ঠাকুমা। সেই অনাড়ম্বর জীবনে আনন্দ ছিল, ছিল না বিরক্তি বা ক্লান্তি।
শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বশ্রী ওম পুরস্তমবিচিন্তু মহাবিষ্ণুমৈত্রা। আর এই দিনে মন সকল থেকে খুবই খারাপ থাকে, মাকে বিসর্জন দেওয়া হয়, কিন্তু তারপরে এই মাছ ভাত খাওয়া আর রাত্রিবেলায় মেটের চচ্চড়ি আর মাংস দিয়ে শেষ করা। চক্র ঘুরে চলেছে। 1988 আর 1999-এ এই 11 বছরে কত কাছের মানুষ কালচক্রে বিলীন হয়ে গেছেন। আবার কত নতুন মুখ জন্মসূত্রে বা বিবাহসূত্রে এ পরিবারে এসেছেন। এভাবেই সময় এগিয়ে চলেছে।
এই 5 দিনে আমরা সারা বছরের বাঁচার রসদ পাই। পুজোর 4 দিনের হইচইয়ের পর এবার মায়ের যাওয়ার পালা। আবার 1 বছরের প্রতীক্ষা, দিন গোনা শুরু। মার বিসর্জন হয় বলরাম বোস ঘাটে। আমাদের মা কিন্তু কোনো গাড়িতে চেপে নয়, বরং শ্বশুরবাড়ি ফেরেন তার ছেলেদের কাঁধে চেপে। চোখের জলে বিদায় জানিয়ে একটাই প্রার্থনা, আবার এসো মা। আমাকে ফেলে গেছে সেই সর্বনাশী নিজে মরে, আমাকে ভাসিয়ে গেছে মাকে ডেকে কি হবে গা।
4 দিনের নিরামিষ খাওয়ার পর দশমীর দিন প্রথম আমিষ খাওয়া। আহা, এক পংক্তিতে বসে গল্প করতে করতে খাওয়ার মজাই আলাদা। আর পরিবেশনের দায়িত্ব ছিল বাড়ির মেয়ে বউদের ওপর। মৃত্যু অমোঘ, কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু সবসময় বড় বেদনাদায়ক। এই শতবার্ষিকী নিয়ে কত মানুষের কত আবেগ, কত পরিকল্পনা, কিন্তু বিধির লিখন খণ্ডাবেকে। আজ এই 2024-এ একটি প্রজন্ম শেষ ও আরেকটি প্রজন্মও শেষের দিকে, কিন্তু অপরদিকে এক নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে। এই আসা যাওয়ার মাঝে একটাই সত্য, যা চিরকালীন, যা অবিনশ্বর, আমাদের বিশ্বাস, শ্রদ্ধা একে অপরের প্রতি। ওই যে মধু কবি বলেছেন না, অমর কে কথা কবে? হ্যাঁ, আমরা বলতে পারি আমাদের বিগত প্রজন্ম, আমাদের ভালোবাসার মানুষগুলো আজও অমর, আমাদের মননে, তাদের কর্মে, কীর্তিতে। এই দালানে বছরের পর বছর কলাকুশলীরা বদলেছেন, কিন্তু আসল পরিচালিকা আমাদের মা হাসি মুখে আমাদের আগলে রেখেছেন বিগত 100 বছর, আর এরকমই থাকবেন আরও শত শত বছর, এই কামনা করি।